আমরা মনে করে নেই একটা মালবাহী ট্রেন যাচ্ছে সামনের দিকে, এপাশ থেকে একটা যাত্রীবাহী ট্রেন আসছে। এই যাত্রীটা বসে আছে ঠিক এই জায়গায়, এখান থেকে আমাদের ক্রসিংটা শুরু হলো এবং ক্রসিংটা শেষ হবে ঠিক এই জায়গায় আসার পর। অর্থাৎ এই পজিশন থেকে ক্রসিংটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই পজিশনে যে। এখন আমাদের যে পথটা অতিক্রম করতে হলো এখানে তা হচ্ছে এই মালবাহী ট্রেনের দূরত্বটা শুধুমাত্র অতিক্রম করতে হলো। এই মালবাহী ট্রেনের দূরত্ব ছিল 280 মিটার, অর্থাৎ এখানে সর্বমোট 280 মিটার পথ অতিক্রম করতে পারলে কিন্তু এই ব্যক্তিটা সেই মালবাহী ট্রেনকে ক্রস করে সামনে চলে যেতে পারবে। এখানে যদি ট্রেনটি একটা স্ট্যান্ডিং মানুষকে ক্রস করতো তাহলে আরো কম সময়ের মধ্যে ক্রস করতে পারতো। এখানে সময় একটু বেশি লাগছে, তার কারণ হচ্ছে ট্রেনটি সামনে যাচ্ছিল, সেই মানুষটিও সামনে চলে যাচ্ছিল। ট্রেনটি আরো সামনে যাচ্ছিল, সেই মানুষটি আরো একটু সামনে চলে যাচ্ছিল। এই কারণে ট্রেনটিকে একটু বেশি সময় লাগছে সেই মানুষটিকে ক্রস করতে। আজকের আলোচ্য বিষয় রিলেটিভ স্পিড। ট্রেন সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে রিলেটিভ স্পিড অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর প্রথমে রিলেটিভ স্পিড সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, পরবর্তীতে এই সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করেছি। তবে আজকের ভিডিওর সমস্যাগুলো ভালো করে বুঝতে হলে প্রবলেম অন ট্রেন পার্ট 1 ভিডিওটি প্রথমে দেখতে হবে, যেখানে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। কোনো ব্যক্তি, প্রাণী কিংবা যানবাহন অন্য একটি ব্যক্তি, প্রাণী অথবা যানবাহনের তুলনায় কতটুকু দূরত্ব অতিক্রম করলো একটা নির্দিষ্ট সময়ে, তাকে আমরা রিলেটিভ স্পিড বলে থাকি। ব্যাপারটাকে যদি আমরা চিত্রায়িত করি তাহলে এমন হবে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা ট্রেন 1 ঘন্টায় সর্বমোট 100 কিলোমিটার পথ অতিক্রম করলো। অন্য আরেকটি ট্রেন 1 ঘন্টায় সর্বমোট 40 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে এই দুইটা ট্রেনের রিলেটিভ স্পিড আমরা বলতে পারি 60 কিলোমিটার। এর কারণ হচ্ছে 1 ঘন্টা পর তাদের দুইটা ট্রেনের দূরত্ব হবে 60 কিলোমিটার। এখানে 40 কিলোমিটার সামনে আসছে, এই সর্বমোট 100 কিলোমিটার সামনে আসছে, অর্থাৎ এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 60 কিলোমিটারের। আমরা এই দুইটার যে পার্থক্য, ডিস্টেন্স, তাকে আমরা রিলেটিভ স্পিড বলে থাকি। ট্রেন কিংবা যানবাহন সবসময় যে একই দিকে অগ্রসর হবে এমন কোনো কথা নেই, তারা ভিন্ন দুই দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা ট্রেন এই পাশে যেতে পারে, বাম পাশে আরেকটা ট্রেন ডান পাশে যেতে পারে। আমরা মনে করে নেই 1 ঘন্টা সময়ের মধ্যে এই ট্রেন যায় 20 কিলোমিটার পথ, এই ট্রেন যায় 25 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টা পর তাদের মধ্যে প্রকৃত ডিস্টেন্সটা হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দূরত্বটা, এবং এই দূরত্বটা হচ্ছে সর্বমোট এই 25 আর 20 45 কিলোমিটার। এখানে রিলেটিভ স্পিডটা হবে 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা ট্রেন আরেকটা ট্রেনের তুলনায় কতটুকু দূরত্বে অবস্থান করছে তাকে আমরা রিলেটিভ স্পিড বলে থাকি। পূর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি রিলেটিভ স্পিড দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সেম ডিরেকশনে আর একটা অপোজিট ডিরেকশনে। সেম ডিরেকশনে রিলেটিভ স্পিড বের করার জন্য দুইটি ট্রেনের গতিবেগকে বিয়োগ করতে হয়। অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় 100 কিলোমিটার পার আওয়ার হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে 60 কিলোমিটার পার আওয়ার। আমরা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবো যে অপোজিট ডিরেকশনে যোগ হবে এবং সেম ডিরেকশনে গতিবেগটা বিয়োগ করে রিলেটিভ স্পিড বের করা হয়। তবে একটা ইন্ডিভিজুয়াল ট্রেনের স্পিড বের করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো কিছু করা লাগতে পারে। তা হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ যদি আমরা বের করতে চাই এখানে, তাহলে আমাদের এখানে দেওয়া থাকবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ এবং আমাদের রিলেটিভ স্পিডটাও এখানে দেওয়া থাকবে। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ যোগ করার মাধ্যমে কিন্তু আমরা প্রথম ট্রেনের গতিবেগটা পাবো। তো এই অংশগুলো আমাদের মনে রাখার দরকার নেই, শুধুমাত্র আমরা প্রথম অংশটুকু মনে রাখবো। এরপর আমরা সমান সমানে ডান পাশে বাম পাশে করে দিব, তাহলে আমরা যে কোনো কিছু বের করতে পারবো। প্রথম ট্রেনের গতিবেগ কিংবা দ্বিতীয় ট্রেনের গতিবেগ কিংবা রিলেটিভ স্পিড, যে কোনো কিছুই আমরা এখান থেকে বের করতে পারবো। অপোজিট ডিরেকশনে রিলেটিভ স্পিড বের করতে হলে আমাদেরকে দুইটা ট্রেনের গতিবেগ যোগ করতে হয়। অর্থাৎ এখানে যদি একটা ট্রেনের গতিবেগ থাকে 100 কিলোমিটার পার আওয়ার, অন্য আরেকটি ট্রেনের গতিবেগ যদি থাকে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে 140 কিলোমিটার পার আওয়ার। শুধুমাত্র আমরা এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবো, রিলেটিভ স্পিড বের করার ক্ষেত্রে আমাদের যোগ করতে হয়। এখন ইন্ডিভিজুয়াল কোনো একটা ট্রেনের গতিবেগ বের করতে হলে আমাদের সমান সমানের এই পাশে ডান পাশে যাক কিংবা বাম পাশে যাক, যোগ করতে হোক কিংবা বিয়োগ করতে হোক, যা করতে হয় তা আমাদের করতে হবে। এখানে যদি আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগটা বের করতে চাই, তাহলে আমাদের প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া থাকবে, দ্বিতীয় ট্রেনটা আমাদের বের করতে হবে এবং রিলেটিভ স্পিড দেওয়া থাকবে 140 কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে আমাদের এই দুইটা বিয়োগ করার মাধ্যমে কিন্তু আমাদের দ্বিতীয় ট্রেনের গতিবেগটা বের করতে হচ্ছে।
অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা ট্রেনের গতিবেগ বের করতে হলে যোগ অথবা বিয়োগ যাই করতে হোক না কেন, আমরা শুধু এভাবে মনে রাখবো রিলেটিভ স্পিড যখন সেম ডিরেকশনে হবে তখন আমরা বিয়োগ করার মাধ্যমে রিলেটিভ স্পিডটা পেয়ে থাকি, অপোজিট ডিরেকশন হলে আমরা যোগ করার মাধ্যমে রিলেটিভ স্পিডটা পেয়ে থাকি। এর পরবর্তীতে নির্দিষ্ট কোনো ট্রেনের গতিবেগ জানতে চাওয়া হলে আমরা শুধুমাত্র সমান সমানে ডান পাশে বাম পাশে করব, তাহলেই আমরা যে কোনো ট্রেনের গতিবেগ বের করতে পারবো। আমরা মনে করে নেই দুইটি ট্রেন একটি আরেকটিকে ক্রস করে যাবে। মনে করে নেই এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে এই দুইটা ট্রেনকে সম্পূর্ণরূপে ক্রস করতে হলে সর্বমোট 120 প্লাস 100 অর্থাৎ 220 মিটার পথ পাড়ি দিতে হবে এই দুইটা ট্রেনকে, তাহলেই তারা সম্পূর্ণরূপে একটা আরেকটাকে ক্রস করতে পারবে। এখানে ট্রেন দুটি অপোজিট ডিরেকশনে চলাচল করেছিল। ট্রেন দুটি যদি সেম ডিরেকশনে চলাচল করে তাহলে একই রকম ব্যাপার ঘটবে। আমরা মনে করে নেই একটি ট্রেন যা 100 মিটার লম্বা, অপর আরেকটি ট্রেন ফাস্টার ট্রেন যা 50 মিটার লম্বা। এই 50 মিটার লম্বা দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে ক্রস করতে হলে সর্বমোট এই 100 আর এই 150 মিটার পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ এই দ্বিতীয় ট্রেনকে সর্বমোট 150 মিটার পথ পাড়ি দিলে প্রথম ট্রেনকে সে অতিক্রম করতে পারবে। তবে ট্রেন দুইটা যদি একই পয়েন্ট থেকে তাদের যাত্রা শুরু করে, অর্থাৎ একটা ট্রেন 100 মিটার লম্বা, অন্য আরেকটি ট্রেন 50 মিটার লম্বা। আমরা মনে করে নেই এখানে ফাস্টার ট্রেন হচ্ছে আমাদের 100 মিটার লম্বা ট্রেনটা ফাস্টার ট্রেন, তাহলে এই ফাস্টার ট্রেনকে সর্বমোট 50 মিটার পথ পাড়ি দিলে কিন্তু স্লোয়ার ট্রেনকে অতিক্রম করতে পারবে। অর্থাৎ এমন ঘটনার ক্ষেত্রে যেখানে দুইটা ট্রেন একই পয়েন্ট থেকে তাদের যাত্রা শুরু করছে, সেখানে স্লোয়ার ট্রেনের যে দৈর্ঘ্যটা শুধুমাত্র সেই দৈর্ঘ্যটা পাড়ি দিলেই ফাস্টার ট্রেনটা তাকে ক্রস করে সামনে চলে যেতে পারে। ডিস্টেন্সের আরও একটি ক্যাটাগরি আমরা অঙ্ক সমাধান করার সময় পেয়ে থাকি, তা হচ্ছে একটা নির্দিষ্ট ট্রেনে একটা যাত্রী একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে, সে সেখান থেকে বসে বসে অবজার্ভ করে অন্য আরেকটি ট্রেন ফাস্টার ট্রেন তাকে ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে যাত্রী যে ট্রেনে বসে থাকে সে ট্রেনের দৈর্ঘ্য কাউন্টে আসবে না, শুধুমাত্র যাত্রী বসে অপোজিট যে ট্রেনকে অবজার্ভ করছে সেই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারলে কিন্তু যাত্রীকে সে ট্রেন ক্রস করে সামনে চলে যেতে পারে। কিছু সমস্যার সমাধান করতে করতে আমরা এই ব্যাপারগুলো আরো পরিষ্কার হয়ে যাব। আজকের ভিডিওর প্রথম সমস্যা, এখানে বলা হয়েছে এ ট্রেন 108 মিটার লং মুভিং অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ ট্রেন 112 মিটার লং কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন ইন 6 সেকেন্ড। অর্থাৎ সর্বমোট 6 সেকেন্ডে যে পথটা অতিক্রম করে তা হচ্ছে এই 108 মিটার এবং 112 মিটার। যেহেতু তারা একে অপরকে ক্রস করতে হলে সর্বমোট দ্রুত অতিক্রম করতে হবে 108 প্লাস 112 অর্থাৎ 220 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে সর্বমোট পথ পাড়ি দেয় 220 মিটার এবং এই 220 মিটার পথ পাড়ি দিতে সর্বমোট সময় লাগে 6 সেকেন্ড। তাহলে আমরা একে 6 দ্বারা ভাগ করে দিলাম, এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। আমরা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে গত ভিডিওতে এ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এটাকে যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারে যাব অর্থাৎ বড় ইউনিটে যাব, তাহলে বড় সংখ্যা অর্থাৎ 18কে উপরে রাখবো এবং ছোট সংখ্যা 5কে আমরা নিচে রাখি। এই গুণটু করলে আমরা ফাইনালি ফলাফল পাবো 132 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে রিলেটিভ স্পিড হচ্ছে 132 কিলোমিটার পার আওয়ার এবং এখানে ডিরেকশনটা ছিল অপোজিট ডিরেকশন, অর্থাৎ এখানে দুইটা ট্রেনের গতিবেগ যোগ করার মাধ্যমে কিন্তু রিলেটিভ স্পিডটা তৈরি হয়েছিল। এখানে আমরা একটা ট্রেনের গতিবেগ জানি, তা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ এখানে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ইজ, অর্থাৎ দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা জানি না, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তা হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, তার সাথে দ্বিতীয় ট্রেনের গতিবেগ যা আমরা জানি না, এই দুইটা যোগ করলে আমরা ফাইনালি রিলেটিভ স্পিড পাই। সেই রিলেটিভ স্পিড হচ্ছে 132 কিলোমিটার পার আওয়ার। এখন এই দুটো অংশ থেকে আমরা খুব সহজ এখানে বের করে নিতে পারি ফলাফলটা। ফলাফল হবে আমাদের এখানে 82 কিলোমিটার পার আওয়ার। এই দুটাকে বিয়োগ করলে আমরা কিন্তু ফলাফলটা পেয়ে যাই। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী আরেকটি সমস্যা, এখানে বলা হয়েছে হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন। অর্থাৎ ট্রেন যেদিকে চলাচল করছে সেম ডিরেকশনে সে লোকটাও চলাচল করছে। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। এখানে প্রথমে আমরা রিলেটিভ স্পিড বের করে নিব, আর রিলেটিভ স্পিডটা হচ্ছে
যেহেতু সেম ডিরেকশনে তারা চলাচল করছিল, তাই এখানে বিয়োগ করার মাধ্যমে রিলেটিভ স্পিড বের হবে। এখানে মোট 63 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই, তাহলে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব 60 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা এই স্পিডকে মিটার পার সেকেন্ড কনভার্ট করব। তার জন্য আমরা ছোট ইউনিটে যাব। ছোট ইউনিটে যেতে হলে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, উপরে 5 হবে, নিচে হবে 18, এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি ফলাফল পাবো 50/3 মিটার পার সেকেন্ড। এখন আমরা ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করে দেই, তাহলে ফাইনালি ফলাফলটা পেয়ে যাব সময়। এখানে সর্বমোট ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, অর্থাৎ এই 500 মিটারকে আমরা গতি দিয়ে ভাগ করব। গতিটা হচ্ছে আমাদের 50/3, তাহলে আমরা সময় পেয়ে যাব সর্বমোট 30 সেকেন্ড। আমাদের এখানে চাওয়া হয়েছিল কতটুকু সময়ের প্রয়োজন, কত সেকেন্ড সময়ের প্রয়োজন, আমরা ফাইনালি সেটা বের করতে পারলাম। এখানে সর্বমোট 30 সেকেন্ড সময় লাগবে। এখানে যদি ট্রেনটি একটা স্ট্যান্ডিং মানুষকে ক্রস করত, তাহলে আরো কম সময়ের মধ্যে ক্রস করতে পারত। এখানে সময় একটু বেশি লাগছে, তার কারণ হচ্ছে ট্রেনটি সামনে যাচ্ছিল, সেই মানুষটিও সামনে চলে যাচ্ছিল। ট্রেনটি আরো সামনে যাচ্ছিল, সেই মানুষটি আরো একটু সামনে চলে যাচ্ছিল। এই কারণে ট্রেনটিকে একটু বেশি সময় লাগছে সেই মানুষটিকে ক্রস করতে। ভিন্ন ভিন্ন সমস্যা বাছাই করে আজকের ভিডিওতে সেট করা হয়েছে, যাতে করে রিলেটিভ স্পিড সম্পর্কিত কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এই সমস্যাতে বলা হয়েছে টু ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ সেম স্পিড, অর্থাৎ দুইটা ট্রেন অপোজিট ডিরেকশনে চলাচল করবে, তাদের গতি হচ্ছে একই রকম। ইফ দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ 120 মিটার অ্যান্ড দে ক্রস ইচ আদার ইন 12 সেকেন্ডস, দেন দ্য স্পিড অফ ইচ ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার ইজ। এখানে দুইটা ট্রেনের দৈর্ঘ্য একই রকম যা দেওয়া আছে, এবং গতিও একই রকম যা চাওয়া হয়েছে। প্রথমে আমরা রিলেটিভ স্পিড বের করে নিব। এখানে রিলেটিভ স্পিড, এখানে সর্বমোট পথ পাড়ি দিতে হবে তাদেরকে, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার করে, সর্বমোট দুইটা ট্রেন, অর্থাৎ 240 মিটার পথ পাড়ি দিলে তারা একটা আরেকটাকে ক্রস করতে পারবে। তাহলে সর্বমোট ডিস্টেন্স হচ্ছে 240 মিটার, এবং এই ডিস্টেন্স ক্রস করতে তাদের সময় লাগে 12 সেকেন্ড। একে ভাগ করলে আমরা পাই 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ডকে আমরা কনভার্ট করব কিলোমিটার পার আওয়ারে। তার জন্য আমাদের গুণ করতে হবে, উপরে 18 থাকবে, নিচে 5 থাকবে। এই গুণটা করলে আমরা ফাইনালি ফলাফল পাই 72 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে ট্রেন দুইটা অপোজিট ডিরেকশনে চলাচল করেছে, তাই এই দুইটা ট্রেনের গতিবেগ যোগ করে কিন্তু হয়েছে 72 কিলোমিটার রিলেটিভ স্পিড। তাহলে আমরা খুব সহজে বলতে পারি প্রত্যেকটা ট্রেনের গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। যেহেতু দুইটা ট্রেনের গতিবেগ সমান, তাই 36 আর 36 যোগ করলে আমরা 72 পেয়ে যাই। তাহলে আমরা এই 72 কিলোমিটারকে 2 দ্বারা ভাগ করলেও কিন্তু আমরা ট্রেনের গতিবেগগুলো 36 কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে যাই ফাইনালি ফলাফল। পরবর্তী আরো একটি সমস্যা, এখানে বলা হয়েছে টু ট্রেনস 240 মিটার অ্যান্ড 270 মিটার্স ইন লেন্থ আর রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইনস। টুয়ার্ড ইচ আদার বলতে এখানে অপোজিট ডিরেকশনে তারা চলাচল করছে, অর্থাৎ একটা আরেকটার দিকে আসছে। একটা যদি এ পাশ থেকে এসে থাকে, আরেকটা এ পাশ থেকে আসছে। পরবর্তীতে বলা হয়েছে অন অ্যাট দ্য রেট অফ 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যানাদার অ্যাট 48 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল দে টেক টু ক্রস ইচ আদার। তারা একে অপরকে ক্রস করতে কত সময় লাগবে তা এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমে আমরা বের করব রিলেটিভ স্পিড। এখানে একটা ট্রেনের গতিবেগ ছিল 60 কিলোমিটার, আরেকটা ট্রেনের গতিবেগ ছিল 48 কিলোমিটার। দুটো যোগ করলে আমরা পাই 108 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এখানে রিলেটিভ স্পিড। আমরা যোগ করছি কারণ হচ্ছে ট্রেন দুইটা অপোজিট ডিরেকশনে চলাচল করছিল, তাই। তাহলে আমাদের 108 কিলোমিটার, এত কিলোমিটার পার আওয়ার আমাদের রিলেটিভ স্পিড। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তার জন্য আমাদের উপরে 5 রাখতে হবে, নিচে 18 রাখতে হবে, এবং এই গুণটা করলে আমরা ফাইনালি ফলাফল পাবো 6 18 108, 5 6 30, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি ডিস্টেন্স, অর্থাৎ এই 240 মিটার এবং এই 270 মিটার যোগ করলে আমরা পাবো 510 মিটার। এই ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি, স্পিড হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, ভাগ করলে আমরা ফাইনালি সময় পেয়ে যাব। এই 0 0 কাটা যায়, 3 17 51, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 17 সেকেন্ড। 17 সেকেন্ড সময়ের মধ্যে দুইটা ট্রেন একে অপরকে ক্রস করে চলে যাবে। Two trains 100 meters and 120 meters long are running in the same direction with speed of 72 km per hour and 54 km per hour.
ইন হাউ মাচ টাইম উইল দ্য ফার্স্ট ট্রেন ক্রস দ্য সেকেন্ড? প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনকে কত সময় ক্রস করে যাবে? এখানে আমাদের সেম ডিরেকশনে ট্রেন দুটো চলাচল করছে, তাই রিলেটিভ স্পিড হবে বিয়োগফলটা। অর্থাৎ এই 72 থেকে যদি আমরা 54 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো 18 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের এখানে রিলেটিভ স্পিড। যেহেতু ট্রেন দুইটা একই দিকে চলাচল করছে তাই আমরা বিয়োগ করার মাধ্যমে রিলেটিভ স্পিডটা বের করে নিলাম। একে আমরা এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, 5/18 দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখন এই 18 কাটা গেলে আমরা পেয়ে যাই 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের রিলেটিভ স্পিডটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমরা জানি দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা সময় পাই। এখানে সর্বমোট দূরত্ব অতিক্রম করতে হয়েছে 100 মিটার এবং 120 মিটার, অর্থাৎ 220 মিটার পথ পাড়ি দিতে হয়েছে ট্রেনটিকে ক্রস করার জন্য। এই 220 মিটারকে আমরা যদি স্পিড দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে ফাইনালি আমরা সময় পেয়ে যাব। আর সময়টা হচ্ছে 44 সেকেন্ড, অর্থাৎ এই 44 সেকেন্ড সময় লাগবে ফাস্টার ট্রেনটি স্লোয়ার ট্রেনকে ক্রস করে সামনে যেতে। আরও একটি ভিন্ন রকম সমস্যা এখানে বলা হয়েছে, এ ম্যান সিটিং ইন এ ট্রেন ট্রাভেলিং অ্যাট দ্য রেট অফ 50 কিলোমিটার পার আওয়ার observes that it takes 9 seconds for a goods train traveling in opposite direction to pass him. If the goods train is 280 meter long, find its speed. এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা হচ্ছে একটা লোক যাত্রীবাহী ট্রেনে বসে অবজার্ভ করছে একটা মালবাহী ট্রেনকে অতিক্রম করবে কত সময় তা। আজকের ভিডিওর প্রথমেই যেমনটা বলেছিলাম, এখানে সর্বমোট এই 280 মিটার পথ অতিক্রম করতে পারলে কিন্তু সেই ব্যক্তি এই মালবাহী ট্রেনকে অতিক্রম করে সামনে চলে যেতে পারবে। ব্যাপারটিকে আমরা যদি চিত্রায়িত করি, আমরা মনে করে নেই একটা মালবাহী ট্রেন যাচ্ছে সামনের দিকে, এপাশ থেকে একটা যাত্রীবাহী ট্রেন আসছে। এই যাত্রীটা বসে আছে ঠিক এই জায়গায়, এখান থেকে আমাদের ক্রসিংটা শুরু হলো এবং ক্রসিংটা শেষ হবে ঠিক এই জায়গায় আসার পর, অর্থাৎ এই পজিশন থেকে ক্রসিংটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই পজিশনে যে। এখন আমাদের যে পথটা অতিক্রম করতে হলো এখানে, তা হচ্ছে এই মালবাহী ট্রেনের দূরত্বটা শুধুমাত্র অতিক্রম করতে হলো। এই মালবাহী ট্রেনের দূরত্ব ছিল 280 মিটার, অর্থাৎ এখানে সর্বমোট 280 মিটার পথ অতিক্রম করতে পারলে কিন্তু এই ব্যক্তিটা সেই মালবাহী ট্রেনকে ক্রস করে সামনে চলে যেতে পারবে। তাহলে এখানে সর্বমোট পথ অতিক্রম করতে হচ্ছে 280 মিটার এবং এই পথ অতিক্রম করতে সময় লাগছে সর্বমোট 9 সেকেন্ড। আমরা 9 দিয়ে ভাগ করে দিব। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে উপরে 18 নিচে 5 দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা ফাইনালি ফলাফল পাবো 112 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল আমাদের রিলেটিভ স্পিড, যে অর্থাৎ অপোজিট ডিরেকশনে তারা চলাচল করছিল, তাই দুইটা ট্রেনের গতি যোগ করে আমরা পেয়েছিলাম 112 কিলোমিটার, যাকে আমরা রিলেটিভ স্পিড বলে থাকি। এখন একটা ট্রেনের গতি যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, আরেকটা ট্রেনের গতিবেগ হবে 62 কিলোমিটার পার আওয়ার। আমরা ব্যাপারটি কিভাবে লিখতে পারি? একটা ট্রেনের গতিবেগ 50 প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ যা আমরা জানি না, এবং দুইটা যোগ করলে আমরা ফাইনালি পাবো 112 কিলোমিটার পার আওয়ার। এখন এই গ্যাপের মধ্যে আমরা যদি 62 বসাই তাহলে কিন্তু সমান সমান দুই পাশে আমাদের মিলে যায়। তাহলে আমাদের ফাইনালি ফলাফল হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার আমাদের মালবাহী ট্রেনের গতিবেগ। পরবর্তী আরও একটি সমস্যা এখানে বলা হয়েছে, এ ট্রেন 100 মিটার লং ট্রাভেলিং এট 60 কিলোমিটার পার আওয়ার পাসিং অ্যানাদার ট্রেন twice as fast as this train and traveling in opposite direction in 10 seconds. অর্থাৎ সর্বমোট 10 সেকেন্ড সময়ের মধ্যে একটা ট্রেন যা কিনা 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে ক্রস করে অন্য আরেকটি ট্রেনকে যা অপোজিট ডিরেকশন থেকে আসছিল। দ্বিতীয় ট্রেনের এখানে দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে। এখানে রিলেটিভ স্পিড হবে এই দুইটা ট্রেনের গতিবেগের যোগফল। তার কারণ হচ্ছে ট্রেন দুইটা অপোজিট ডিরেকশনে চলাচল করছিল। একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, অন্য আরেকটি ট্রেনের গতিবেগ এখানে সরাসরি উল্লেখ করা নাই, শুধুমাত্র বলা আছে প্রথম ট্রেনের দ্বিগুণ অর্থাৎ 120 কিলোমিটার পার আওয়ার হবে। এই দুটাকে আমরা যোগ করলে ফলাফল পাই 180 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, অর্থাৎ এই 180কে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে এই 18 এই 180তে যায় 10 বার, 5 10 এ 50, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড আমরা গতিবেগটা পাই। প্রতি সেকেন্ডে যদি 50 মিটার করে পথ পাড়ি দেয় তাহলে 10 সেকেন্ডে সর্বমোট 500 মিটার পথ পাড়ি দিবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 50 × 10 = 500 মিটার।
এই 500 মিটারের অর্থ হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য একত্রিত করলে আমরা সর্বমোট 500 মিটার পাবো। যেখান থেকে একটা ট্রেনের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 100 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে অবশ্যই 400 মিটার, অবশিষ্ট 400 মিটার। অর্থাৎ এই 500 থেকে আমরা এই 100 মিটার বাদ দিয়ে দিব দৈর্ঘ্য, তাহলে আমরা ফাইনালি 400 মিটার পেয়ে যাব আমাদের দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এখানে আমরা যে কাজটা করেছি তা হচ্ছে স্পিডের সাথে আমরা টাইমের গুণ করেছি। স্পিডের সাথে টাইমের গুণ করলে আমরা দূরত্ব পাই, অর্থাৎ সর্বমোট 500 মিটার পথ পাড়ি দিয়েছিল এই নির্দিষ্ট 10 সেকেন্ড সময়ের মধ্যে, এবং এই 500 মিটারই হচ্ছে আমাদের দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তাহলে একটা যদি 100 মিটার হয়, আরেকটা হবে 400 মিটার। আজকের ভিডিওর সর্বশেষ সমস্যা, এখানে বলা হয়েছে এ ট্রেন 125 মিটার লং passes a person running at 8 km/h in same direction in which the train is going in 25 seconds. The speed of the train is, এখানে ট্রেনের গতিটা চাওয়া হয়েছে এবং যে তথ্যটা দেওয়া আছে তা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সর্বমোট 125 মিটার লম্বা। আমরা এখানে প্রথমে যে কাজটা করব তা হচ্ছে রিলেটিভ স্পিড বের করে নিব। এখানে রিলেটিভ স্পিড বের করতে হলে আমরা দূরত্বটা জানি, সর্বমোট 125 মিটার পথ পাড়ি দিতে হয় এই ক্রস করার জন্য, এবং এই 125 মিটার পথ পাড়ি দিতে সময় লাগে সর্বমোট 25 সেকেন্ড। তাহলে এই কাটাকাটি করলে আমরা এখান থেকে পাবো 5 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে আসবে, আমরা এটাকে 18/5 দ্বারা গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা ফলাফল পেয়ে যাই 18 কিলোমিটার পার আওয়ার। এখানে যেহেতু সেম ডিরেকশনে চলাচল করছে সেই ব্যক্তি এবং ট্রেন দুইটাই, তাহলে রিলেটিভ স্পিড বের করতে হলে এখানে বিয়োগ করতে হবে। অর্থাৎ ট্রেনের স্পিড যা আমরা জানি না তার থেকে আমরা বিয়োগ করে দিতে হবে সেই ব্যক্তির স্পিড। সেই ব্যক্তির স্পিড ছিল 8 কিলোমিটার পার আওয়ার। এই বিয়োগ করলে আমরা ফাইনালি রিলেটিভ স্পিড পাবো, যা আমরা এখানে বের করে রেখেছিলাম 18 কিলোমিটার। অর্থাৎ এই 8 কিলোমিটার বাদ দেওয়ার পর আমরা 18 কিলোমিটার পার আওয়ার পেয়ে থাকি। তাহলে এখানে ট্রেনের স্পিড হবে 26 কিলোমিটার। অর্থাৎ এই 26 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে আমরা 18 কিলোমিটার পার আওয়ার পাই। তাহলে এখানে ফলাফল হচ্ছে 26 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতি ছিল 26 কিলোমিটার প্রতি ঘন্টায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা ট্রেন সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা হবে। দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।